আচ্ছা, আগের দিন আমরা HTML এর সূচনা পর্ব সম্পর্কে পড়েছি। HTML সম্পর্কে সাধারণ কিছু ধারণা আমরা জেনেছি। আজকে আমরা পড়ব HTML এর কোড কীভাবে লিখতে হয়, কীভাবে সেটাকে ওয়েব পেজ হিসেবে দেখতে হয়, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। HTML একটা ল্যাঙ্গুয়েজ ঠিকই, কিন্তু HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এর কারণ হচ্ছে, তো ভিজুয়াল বেসিক লিখতে VB 6.0 এই সফটওয়্যারের দরকার পড়ে। C++ বা C করতে টার্বো C++ বা টার্বো সির দরকার পড়ে। এরকম কিছু নিজস্ব সফটওয়্যারের দরকার পড়ে, যেখানে ওই ল্যাঙ্গুয়েজটাকে কোডগুলো লিখে তার আউটপুটগুলো ডিসপ্লে করা যায়। কিন্তু HTML কিন্তু সেরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। সেই জন্য HTML লেখার জন্য কোনো রকম আলাদা কোনো সফটওয়্যারের দরকার পড়ে না। তাহলে HTML কীভাবে লেখা হয়, HTML কীভাবে লেখা হয় সেটাই আজকে আমরা দেখে নেব। HTML লিখতে গেলে বিশেষ কিছুই লাগে না, শুধু লাগে একটা টেক্সট এডিটর। টেক্সট এডিটর বলতে যেমন নোটপ্যাড। এই নোটপ্যাডে আমরা HTML লিখে সেটাকে ব্রাউজার হিসেবে রান করাতে পারি। কীরমভাবে করব একটু দেখে নেওয়া যাক। তাহলে HTML করতে তাহলে HTML এর কোড লিখতে গেলে প্রথমেই আমাকে নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড কীভাবে ওপেন করব? আমার কম্পিউটারের ডেস্কটপে যে স্টার্ট বাটনটা রয়েছে, সেই উইন্ডোজের সেই স্টার্ট বাটনটায় ক্লিক করব। স্টার্ট বাটনটায় ক্লিক করার পর একটা মেনু ওপেন হবে এবং সেখানে আমরা অল প্রোগ্রামস বলে যে অপশানটা রয়েছে সেইখানে আমরা ক্লিক করব। তার অল প্রোগ্রামসে ক্লিক করার পর দেখব আরেকটা সাব মেনু ওপেন হচ্ছে। এই সাব মেনুর মধ্যে একটা অপশান রয়েছে অ্যাক্সেসরিজ, এবং অ্যাক্সেসরিজের মধ্যেও আরেকটা সাব মেনু রয়েছে, সেখানে দেখব নোটপ্যাড রয়েছে। তাহলে সেই নোটপ্যাডটাকে ডবল ক্লিক করলে দেখব নোটপ্যাডের উইন্ডোটা ওপেন হয়ে যাবে এবং সেখানেই আমাদের HTML এর কোড লিখতে হবে। এটা এই ডকুমেন্টটাকে সেভ করার জন্য আমরা নোটপ্যাডের ফাইল মেনুতে ক্লিক করব। ক্লিক করলে একটা সাব মেনু বেরোবে, সেখানে সেভ আছে। তো সেখানটা সেভ করলেই দেখব বাই ডিফল্ট এটা ফাইল নেম .txt এই নাম হিসেবেই সেভ হয়ে যাবে। অর্থাৎ ফাইলের যা নাম থাকবে সেই নাম এবং তার এক্সটেনশান হবে .txt। আমরা নোটপ্যাডের সমস্ত ফাইলেরই এক্সটেনশান হচ্ছে .txt, তাহলে সেই হিসেবেই সেভ হয়ে যাবে। নোটপ্যাডটিকে সেভ করার পর এবার আমাদের এটাকে HTML ফাইলে পরিবর্তন করতে হবে। এই নোটপ্যাডের ফাইলটাকেই আমাদের HTML ফাইলে পরিণত করতে হবে। সেটা কিভাবে করব? সেটা করতে গেলে আমাদের নোটপ্যাডে যে ফাইল অপশান রয়েছে সেই ফাইল অপশানে ক্লিক করতে হবে। ফাইল অপশানে ক্লিক করলে একটা মেনু ওপেন হবে এবং সেখানে সেভ অ্যাজ দেখতে পাবো। সেই সেভ অ্যাজে আমরা ক্লিক করব। এবার সেভ অ্যাজে ক্লিক করলে একটা নতুন একটা ডায়লগ বক্স খুলবে। সেভ অ্যাজ করে ফাইল নেমের জায়গায় ফাইল নেম .html লিখব, অর্থাৎ ফাইলের যা নেম থাকবে সেইটা লিখে .html এক্সটেনশান দেব এবং ফাইলের যে টাইপ রয়েছে সেই টাইপটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখব লিস্ট রয়েছে একটা, সেখানে সাধারণত দুটো এলিমেন্ট থাকে, একটা হচ্ছে .txt বা টেক্সট ডকুমেন্ট, আর একটা থাকে অল ফাইল। আমরা অল ফাইলে পরিবর্তন করে দেবো মাউস দিয়ে ক্লিক করে। এরপর কি করব? সেভ বাটনটায় যেই ক্লিক করব, যে ফোল্ডারে নোটপ্যাডটা রয়েছে সেই ফোল্ডারেই ওয়েব পেজটি সংরক্ষিত হবে বা HTML ফাইলটি সংরক্ষিত হবে। এবার দেখতে পাচ্ছি যে নোটপ্যাডের পাশাপাশি একটা HTML ফাইলও সেখানে স্টোর করা হয়েছে বা সেখানে সংরক্ষিত হয়েছে। সেই HTML ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, নোটপ্যাডের ফাইলটাও দেখতে পাচ্ছি, আবার একই নামে HTML ফাইলটাও সংরক্ষিত আছে দেখতে পাচ্ছি। যেই আমরা ওই ফাইলের ওপর ডবল ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখলাম ওয়েব পেজটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু এই কম্পিউটারে যেহেতু মজিলা ফায়ারফক্স বাই ডিফল্ট ওয়েব ব্রাউজার হিসেবে সেভ করা আছে, সেই জন্য আমরা মজিলা ফায়ারফক্সের লোগো সমেত আমরা HTML ফাইলটিকে দেখতে পাচ্ছি। তোমাদের কম্পিউটারে যে ওয়েব ব্রাউজার বাই ডিফল্ট হিসেবে সেভ করা থাকবে সেইটাতেই তোমরা দেখতে পাবে। সেটা ইন্টারনেট এক্সপ্লোরার হোক, বা সেটা মজিলা ফায়ারফক্স হোক, বা সেটা গুগল ক্রোম হোক, বা সেটা অপেরা হোক, যাতেই সেভ করা থাকবে তাতেই তোমরা দেখতে পাবে। HTML একটা ল্যাঙ্গুয়েজ। আমরা জানি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই একটা কোড থাকে বা কিছু সাংকেতিক শব্দ বা কিছু কিওয়ার্ড থাকে। সেই রকম HTML-এ যে এই কোড বা সাংকেতিক শব্দ বা কিওয়ার্ড থাকে সেইগুলোকে সাধারণত HTML-এর ট্যাগ বলা হয়। HTML-এর ভাষায় এটাকে ট্যাগ বলা হয়। তাহলে HTML ট্যাগ হচ্ছে এক ধরনের কোড বা এক ধরনের সাংকেতিক শব্দ, যার মাধ্যমে এই HTML ট্যাগগুলো ওয়েব ব্রাউজারকে নির্দেশ দেয় যে এই ট্যাগের ভেতর যে লেখাগুলো রয়েছে, যে সাধারণ টেক্সটগুলো লেখা রয়েছে, সেগুলোকে ওয়েব ব্রাউজারে কিভাবে ডিসপ্লে বা উপস্থাপন করতে হবে সেই সম্পর্কে একটা নির্দেশ দেয়। অর্থাৎ কিভাবে আমরা ওয়েব ব্রাউজারে এই লেখাগুলোকে দেখব,
কিভাবে লেখাগুলো দেখব বলতে, যে সেগুলো কি খুব মোটা অক্ষরের দেখব, সেগুলো কি নাকি খুব সরু অক্ষরের দেখব, এর যে ফন্টের যে সাইজটা সেটা বড় হবে, কতটা বড় হবে, বড় হলে এর তলায় কি আন্ডারলাইন থাকবে, বা এর রং কি হবে, এটা কি নীল রঙে দেখা যাবে, নাকি লাল রঙে দেখা যাবে, নাকি সবুজ রঙে দেখা যাবে, নাকি কালো কালারে দেখা যাবে। তো এই সমস্ত আরও বিভিন্ন ধরনের বিষয় আমরা এই HTML ট্যাগের মাধ্যমেই ওয়েব ব্রাউজারকে নির্দেশ দিই। তো যে কোনো ট্যাগে যখন কোনো কোড লেখা হয় সেটা সবসময় লেস দ্যান গ্রেটার দ্যানের মধ্যে লেখা হয়। তাহলে HTML ট্যাগটা সবসময় লেস দ্যান গ্রেটার দ্যানের মধ্যেই লেখা হয়। লেস দ্যান গ্রেটার দ্যান সাইনগুলো এটা একটা সাধারণ টেক্সট এবং HTML কোডের মধ্যে একটা পার্থক্য তৈরি করতে পারে। অর্থাৎ এই যে লেস দ্যান গ্রেটার দ্যানের মধ্যে যেটাই লেখা হোক না কেন, সেটাকে ওয়েব ব্রাউজার ধরে নেবে যে এটা হচ্ছে একটা HTML ট্যাগ, এবং তারপরে যা লেখা হবে বা তার বাইরে যা লেখা হবে সেটাকে ধরে নেওয়া হবে একটা সাধারণ টেক্সট। HTML ট্যাগের প্রকারভেদ। HTML-এ সাধারণত দু ধরনের ট্যাগ দেখা যায়, যেমন একটা হচ্ছে কন্টেনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ বা সিঙ্গুলার ট্যাগ বা নন কন্টেনার ট্যাগ। তাহলে দু ধরনের ট্যাগ HTML-এ রয়েছে, একটা হচ্ছে পেয়ার ট্যাগ বা কন্টেনার ট্যাগ, আর একটা হচ্ছে সিঙ্গুলার ট্যাগ বা নন কন্টেনার ট্যাগ বা এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগটা কি? কন্টেনার মানে হচ্ছে ধারণ করা, কন্টেনার মানে হচ্ছে ধারণ করা। তাহলে কন্টেনার ট্যাগ কিছু একটা ধারণ করে। কি ধারণ করে না, কোনো একটা টেক্সটকে ধারণ করে। কন্টেনার ট্যাগে কোনো একটা ট্যাগ শুরু করলে তার সেই ট্যাগটাকে শেষও করতে হবে। ট্যাগ কিভাবে শুরু হয় না, লেস দ্যান গ্রেটার দ্যানের মধ্যে যে ট্যাগটা আমরা লিখতে চাইছি সেই ট্যাগের নামটা লিখব, এবং তারপরে কোনো একটা সাধারণ টেক্সট লিখব, তারপরে ওই লেস দ্যান চিহ্ন দিয়ে, তারপরে ওই লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নের মাঝখানে একটা স্ল্যাশ দিয়ে সেখানে ট্যাগ লিখতে হবে, একটা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে তার ভেতরে ট্যাগ লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কীভাবে লেখা আছে, বাঁ দিক থেকে লেখা আছে ট্যাগ, তার ভেতরে একটা সাধারণ টেক্সট, তার ভেতরে ওই একটা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে ট্যাগের নামটা লেখা রয়েছে। যেমন উদাহরণ হচ্ছে HTML, তার ভেতরে কিছু একটা লেখা থাকবে এবং তারপরে ওই স্ল্যাশ HTML দিয়ে শেষ করতে হবে। এই স্ল্যাশ HTML বা স্ল্যাশ দিয়ে ট্যাগের নাম লেখা হলে এটাকে বলা হয় এন্ড ট্যাগ। বাঁ দিকে যে এমনি ট্যাগটা লেখা রয়েছে দেখো লেস দ্যান গ্রেটার দ্যানের মধ্যে, সেটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, এবং ডান দিকে যে ট্যাগটা লেখা রয়েছে স্ল্যাশ দিয়ে সেইটাকে বলা হয় এন্ডিং ট্যাগ। তাহলে কন্টেনার ট্যাগের ক্ষেত্রে ট্যাগ যেমন শুরু হবে সেরকমভাবে ট্যাগ শেষও হবে, এবং মাঝখানে কোনো একটা সাধারণ টেক্সট থাকবে। আচ্ছা, এমটি ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগ কোনো কিছু ধারণ করে না, অর্থাৎ এই ট্যাগের কোনো স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ নেই, এখানে একটাই মাত্র ট্যাগ রয়েছে। অর্থাৎ এই ট্যাগ শুরু করলেও শেষ করার কোনো দরকার নেই। এখানে এই ট্যাগের দুটো অংশ থাকে না, স্টার্টিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ থাকে না, একটাই থাকে। উদাহরণস্বরূপ যেমন বিআর মানে লাইন ব্রেক করা। আমরা এছাড়াও লিঙ্ক বা আইএমজি মানে হচ্ছে ইমেজ, এইচআর মানে হচ্ছে হরাইজেন্টাল রুল বা হরাইজেন্টাল লাইন। এছাড়াও মেটা বা সোর্স ইত্যাদি বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে। সাধারণত এমটি ট্যাগ HTML-এর সংখ্যায় খুব কম রয়েছে। তাহলে HTML-এ দু ধরনের ট্যাগ আছে, একটা পেয়ার ট্যাগ, একটা আনপেয়ার ট্যাগ। পেয়ার ট্যাগকে আমরা কন্টেনার ট্যাগও বলি, আর আনপেয়ার ট্যাগকে আমরা এমটি ট্যাগও বলে থাকি। যেমন প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগ বা বিভিন্ন অর্ডার লিস্ট এই সমস্ত ট্যাগ হচ্ছে কন্টেনার ট্যাগ। সাধারণ HTML-এর গঠন। একটা সাধারণ HTML কীভাবে লেখা হবে না, সবার ওপরে HTML ট্যাগটা লিখতে হবে। এর ভেতরে থাকবে হেড ট্যাগ, এবং হেড ট্যাগ শেষ হয়ে যাওয়ার পর তারপরে থাকবে বডি ট্যাগ। এই বডির মধ্যেই আমরা যে সমস্ত বিষয়বস্তু আমরা স্ক্রিনে ডিসপ্লে করাতে চাইবো বা স্ক্রিনে দেখাতে চাইবো সেইগুলো লিখতে হবে। তাহলে আমরা যে সমস্ত বিষয়বস্তু ওয়েবসাইটে বা ওয়েব পেজের মাধ্যমে আমরা দেখাতে চাইবো সেইগুলো সব বডি ট্যাগের ভেতরে থাকবে। তোমরা উদাহরণে দেখতে পাচ্ছ যে প্রথমে HTML ট্যাগ রয়েছে, HTML ট্যাগটা শুরু হয়েছে এবং তারপরে হেড ট্যাগ শুরু হয়েছে। তোমরা জানো প্রত্যেকটা ওয়েব পেজেই একটা করে টাইটেল দিতে হয়, তো হেডের মধ্যে টাইটেল ট্যাগটা শুরু করতে হবে। টাইটেল শুরু করলাম, টাইটেল দিলাম, দিয়ে টাইটেল শেষ করে ফেললাম। টাইটেল শেষ হয়ে গেল, তারপরে হেড ট্যাগটাকে ক্লোজ করব। হেড যখন শেষ হয়ে গেল তারপরে
দ্বিতীয় ভাগ আসছে HTML এর। দ্বিতীয় ভাগটা হচ্ছে বডি। বডি শুরু হবে এবং বডি সবার লাস্টে গিয়ে শেষ হবে। এর মাঝখানে অনেক কিছু থাকবে এবং তারপরে সব শেষে গিয়ে HTML ট্যাগ শেষ হবে। আবার বলছি সংক্ষেপে মনে রাখার জন্য, যে ট্যাগটা সবার আগে শুরু হবে সেই ট্যাগটাই সবার শেষে গিয়ে শেষ হবে, আর যে ট্যাগটা সবার লাস্টে শুরু হবে সেই ট্যাগটা সবার প্রথমে শেষ হবে। সবার প্রথমে HTML ট্যাগ শুরু হয়েছে এবং সবার শেষে গিয়ে HTML ট্যাগটা শেষ হয়েছে। কারণ হচ্ছে যে পুরো যে লেখাগুলো আছে সবটাই কিন্তু HTML-এরই অংশ, সেই জন্য HTML ট্যাগটা সবার শেষে গিয়ে শেষ হয়েছে। এবং তারপরে হেড ট্যাগ রয়েছে, তার অংশটুকু চিহ্নিত করা রয়েছে, এবং বডি ট্যাগটাও দেখো চিহ্নিত করা রয়েছে যে বডি ট্যাগ কতটা রয়েছে। তো এইভাবেই HTML-এর প্রোগ্রাম লিখতে হয়। HTML প্রোগ্রামটা লেখার পর নোটপ্যাডে গিয়ে সেটাকে সেভ করব, তারপর সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করে অল ফাইল এবং তার সঙ্গে ফাইল নেম .html দিয়ে সেভ করব, করে সেটাকে সেভ করলে HTML ফাইল হিসেবে সেভ হবে। এরপর HTML ফাইলটাকে ডবল ক্লিক করলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার আমরা প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে ডিটেলসে জেনে নেব। প্যারাগ্রাফ দেখো, প্যারাগ্রাফ ট্যাগটা শুরু করতে হয় পি দিয়ে। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, তাহলে প্যারাগ্রাফ শুরু করতে হয় পি দিয়ে। একটা গুরুত্বপূর্ণ কথা একটু মনে করিয়ে দিই, এই যে ট্যাগটা, এই ট্যাগটা কিন্তু ছোট হাতের হরফেও লেখা যায়, বড় হাতের হরফেও লেখা যায়। অর্থাৎ এখানে আমরা স্মল পি এর জায়গায় ক্যাপিটাল পি দিয়েও লিখতে পারি, আবার স্মল পি দিয়েও লিখতে পারি। অর্থাৎ ছোট হাতের পি দিয়েও লিখতে পারি, আবার বড় হাতের পি দিয়েও লিখতে পারি। মনে রাখতে হবে যে HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে ছোট হাতের লিখলাম বা বড় হাতের লিখলাম সেটা কোনো ব্যাপার নয়। তাহলে পি ট্যাগটা হচ্ছে একটা কন্টেনার ট্যাগ। তাহলে পি ট্যাগ আমরা শুরু করলাম স্টার্টিং ট্যাগ পি, তারপরে শেষ করলাম /p দিয়ে, এবং তার মাঝখানে সমস্ত লেখাগুলো আমরা লিখলাম। এবং তারপরে যেভাবে বডি ট্যাগ শেষ করব, তারপরে HTML ট্যাগ শেষ করব, সেইভাবে করে তারপরে আমরা যেই HTML-এর ফাইলটাকে সেভ করলাম, করে দেখলাম দেখো যে এই HTML-এর প্যারাগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো এখানে যে প্যারাগ্রাফটা লেখা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনের মধ্যে প্যারাগ্রাফ লেখা রয়েছে। এবং সেটা দেখো, আমি যে HTML কোডটা লিখেছি সেখানে দেখবে প্যারাগ্রাফটা আমরা লিখেছি লাইনগুলো ছোট ছোট আকারের, এবং সেখানে আমরা এন্টার প্রেস করে করে লিখেছি। এখানে দেখো সমস্ত টেক্সট কিন্তু একসঙ্গে এরা দেখিয়ে দিয়েছে, এবং এখানে দেখো স্ক্রিনের এ মাথা থেকে শুরু হচ্ছে এবং ও মাথায় গিয়ে শেষ হচ্ছে, তারপরে আবার এইভাবে লেখাগুলো কন্টিনিউয়াস হচ্ছে। অর্থাৎ আমরা HTML কোডটা যেভাবে লিখেছিলাম, যে জায়গায় আমরা এন্টার প্রেস করেছিলাম, সেখানে কিন্তু HTML লাইনটা ব্রেক করেনি। আর একটা জিনিস জেনে রাখো যে HTML-এর কোডে লেখার সময় তুমি যেখানে এন্টার প্রেস করবে বা যেখানে স্পেস দেবে, সেখানে যে স্পেসটা পড়বে বা নতুন একটা লাইন শুরু হবে তা কিন্তু নয়। তো সেটাও কিন্তু ট্যাগের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে নতুন আর একটা লাইন শুরু হবে বা ইত্যাদি। তো সেই জন্য এখানে প্যারাগ্রাফটা কিন্তু পুরোটা স্ক্রিন জুড়ে দেখানো হয়েছে। এবার আমরা নতুন আরেকটা কোড দেখব, একসঙ্গে অনেকগুলো প্যারাগ্রাফ কিভাবে লেখা যায়, অর্থাৎ মাল্টিপল প্যারাগ্রাফ কি করে লেখা যায়। আচ্ছা দেখো, আমরা এখানে 3টে প্যারাগ্রাফ নিয়েছি, 3টে প্যারাগ্রাফ আমরা লিখেছি। কি করেছি, প্যারাগ্রাফ শুরু করেছি এবং প্যারাগ্রাফ শেষ করেছি। তারপরে আবার একটা প্যারাগ্রাফ শেষ হলো, তারপরে দ্বিতীয় প্যারাগ্রাফটা শুরু করেছি এবং শেষ করেছি। তারপরে 3 নম্বর প্যারাগ্রাফটা শুরু হয়েছে এবং তারপরে সেটাকে আবার শেষ করেছি। এইভাবে 3টে প্যারাগ্রাফ আমরা লিখেছি, এবং 3টে প্যারাগ্রাফেই কিন্তু স্টার্টিং পি এবং এন্ডিং পি দুটোই রয়েছে। অর্থাৎ পি দিয়ে শুরু হয়েছে এবং /p দিয়ে প্রত্যেক ক্ষেত্রেই শেষ হয়েছে। এইবার HTML ফাইলটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে দেখো 3টে প্যারাগ্রাফ এখানে দেখাচ্ছে এবং 3টে সিঙ্গেল লাইনের আকারে দেখাচ্ছে, প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3। আবার বলছি, যেভাবে আমরা কোড লিখেছি, যেভাবে আমরা কোডে যেখানে এন্টার করে প্যারাগ্রাফগুলো ছোট ছোট করে লিখেছিলাম, সেইভাবে কিন্তু দেখাচ্ছে না, পুরো স্ক্রিন জুড়ে কিন্তু প্যারাগ্রাফগুলো দেখাচ্ছে। সেই জন্য 3টে সিঙ্গেল লাইনের আকারে প্যারাগ্রাফগুলো দেখাচ্ছে, যদিও এই 3টেই কিন্তু 3টে প্যারাগ্রাফ, যদিও এই 3টে সিঙ্গেল লাইনই কিন্তু 3টে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 এবং প্যারাগ্রাফ 3। এবার আমরা প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট সম্পর্কে দেখে নেব। প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট মানে প্যারাগ্রাফটা কোন দিকে থাকবে, প্যারাগ্রাফটা যে ওয়েব ব্রাউজারে ডিসপ্লে হবে, উপস্থাপিত হবে, সেটা কোন দিকে থাকবে। ওই পি ট্যাগ দিয়েই শুরু হবে এবং পি ট্যাগ দিয়েই শেষ হবে, কিন্তু পি ট্যাগের সঙ্গে অতিরিক্ত কিছু কথা জুড়ে দেব, অতিরিক্ত কিছু শব্দ বা অতিরিক্ত কিছু কোড আমরা লিখব।
তো কি লিখব স্টার্টিং ট্যাগ হিসেবে লিখব পি, এবং পি এর পর একটু স্পেস দেব, দিয়ে লিখব অ্যালাইন ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে সেন্টার। তাহলে কি লিখব, পি স্টার্টিং ট্যাগে পি, তারপরে একটু স্পেস দেব, স্পেস দিয়ে লিখব অ্যালাইন, তারপরে ইকুয়ালস টু দিয়ে ডবল কোটের মধ্যে সেন্টার। তার মানে বলা হচ্ছে যে এই যে প্যারাগ্রাফটা সেটা স্ক্রিনের মাঝামাঝি জায়গায় দেখাবে। এরপরে আমরা যদি কোনো প্যারাগ্রাফকে ডান দিকে চেপে দেখাতে চাই তাহলে কীরমভাবে দেখাবো না, স্টার্টিং পি শুরু হবে, তারপরে একটা স্পেস দেব, তারপরে লিখব অ্যালাইন, তারপরে ইকুয়ালস টু চিহ্ন দেব, দিয়ে ডবল কোটের মধ্যে লিখব রাইট, এবং যেভাবে পিটা শুরু হয়েছে ঠিক সেভাবেই পিটা শেষ করতে হবে, অর্থাৎ স্ল্যাশ পি দিয়ে প্যারাগ্রাফটা শেষ করতে হবে। তার মানে এই প্যারাগ্রাফটা ডান দিকে চেপে দেখাবে। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ যেভাবে শুরু হয়েছে সেভাবেই হবে, খালি একটা অতিরিক্ত কিওয়ার্ড লিখতে হবে, অ্যালাইন ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে সেন্টার, ডবল কোটের মধ্যে রাইট, অথবা আমরা ডবল কোটের মধ্যে লেফটও লিখতে পারি। তবে সাধারণত লেফট লেখার দরকার পড়ে না, কারণ প্যারাগ্রাফ ট্যাগগুলো সাধারণত লেফট সাইডে অ্যালাইন হয়েই থাকে, অর্থাৎ বাই ডিফল্ট, বা আমরা যদি এটাকে কিছু নাও লিখি তাহলে প্যারাগ্রাফটা এমনি বাঁ দিক চেপেই দেখায়। আমরা যেমন আগের কোডটায় দেখেছি, আমরা তো পি ট্যাগের মধ্যে অ্যালাইন বলে কিছু লিখিনি, কিন্তু সেই লাইনটা একদম স্ক্রিনের বাঁ দিক ঘেঁষে শুরু হয়েছিল। তো যাই হোক, তারপরে বডি শেষ করতে হবে এবং HTML শেষ করতে হবে। সব ক্ষেত্রেই যেমন বডি এবং HTML শেষ হয় সেইভাবেই শেষ হবে, আমি আর সেগুলো নতুন করে কিছু বলছি না। এরপর আমরা আউটপুটটা দেখে নিই। এর আউটপুট যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে যে এই আউটপুটটা কিভাবে দেখাচ্ছে না, 3টে প্যারাগ্রাফ রয়েছে। দেখো 3টে সিঙ্গেল লাইনে 3টে প্যারাগ্রাফ রয়েছে। প্রথম প্যারাগ্রাফটা যেহেতু সেন্টার অ্যালাইনমেন্টে ছিল সেই জন্য দেখো এটা মোটামুটি মাঝামাঝি একটা জায়গা থেকে শুরু হয়েছে। একদম ফার্স্ট প্যারাগ্রাফটা দেখো, যেটা প্রথম প্যারাগ্রাফ রয়েছে সেটা যেহেতু সেন্টারে অ্যালাইনমেন্ট করা ছিল, অর্থাৎ সেন্টারে অ্যালাইনমেন্ট করা ছিল বলে এটা মাঝামাঝি একটা জায়গা থেকে শুরু হয়েছে। দ্বিতীয় যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা যেহেতু রাইট অ্যালাইনমেন্ট করা ছিল, দেখো একদম স্ক্রিনের ডান দিক চেপে শুরু হয়েছে এবং স্ক্রিনের শেষ অবধি গিয়ে আবার পরের লাইনে এসছে। এবং থার্ড যে প্যারাগ্রাফটা ছিল সেটার অ্যালাইনমেন্ট যেহেতু লেফট অ্যালাইনমেন্ট যেহেতু ছিল সেই জন্য এটা একদম বাঁ দিক ঘেঁষে শুরু হয়েছে। তাহলে এইভাবে আমরা প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। পরের প্রোগ্রামে যে বিষয়বস্তুটা রয়েছে সেটা হচ্ছে HR মানে হচ্ছে হোরাইজেন্টাল রুল, অর্থাৎ আনুভূমিকভাবে কোনো লাইন যদি টানতে হয় তাহলে আমরা HR ট্যাগের মাধ্যমেই আমরা এই আনুভূমিক লাইন টানতে পারবো। তোমরা দেখো প্রতিটা প্যারাগ্রাফের শেষে একটা করে HR ট্যাগ রয়েছে। HR মানে হরাইজেন্টাল রুল, হরাইজেন্টাল মানে আনুভূমিক, আর রুল মানে হচ্ছে দাগ। সুতরাং প্রতিটা প্যারাগ্রাফের শেষে আউটপুটে একটা করে হরাইজেন্টাল লাইন আসবে, আনুভূমিক দাগ আমরা দেখতে পাবো। এইবার দেখো এর আউটপুটটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো প্রতিটা প্যারাগ্রাফের শেষে একটা করে আনুভূমিক দাগ রয়েছে, দেখতে আরও অনেকটা সুন্দর হয়ে গেল। অর্থাৎ আমরা যদি মানে আনুভূমিকভাবে দাগ কাটতে চাই, আনুভূমিকভাবে যদি লাইন টানতে চাই তাহলে আমরা HR ট্যাগের মাধ্যমেই সেটা করতে পারবো। এবং এখানেও প্রতিটা প্যারাগ্রাফের শেষে একটা করে হরাইজেন্টাল লাইন টানা হয়েছে। পরের প্রোগ্রামটা আমরা দেখে নিই। এখানে ব্যবহার করা হয়েছে ব্রেক ট্যাগ, BR ট্যাগ ব্যবহার করা হয়েছে। BR মানে হচ্ছে ব্রেক, তার মানে আমি এই নোটপ্যাডে এন্টার মারলেই সেটা ওয়েব ব্রাউজার কিন্তু বুঝতে পারছে না যে কোথায় নতুন লাইন শুরু করতে হবে। তাহলে নতুন লাইন শুরু করার জন্যও একটা ট্যাগ ব্যবহার করতে হবে। HTML-এ কিন্তু এমনি কিছু হয় না, অর্থাৎ আমি কোডগুলো এখানে বিভিন্ন রঙে লিখেছি তোমাদের সুবিধার জন্য, তার মানে এই নয় যে ওই লেখাগুলো কিন্তু বিভিন্ন কালারে সেগুলো দেখাবে, তা কিন্তু নয়। প্রত্যেকটা কালারের জন্য, এমনকি নতুন লাইনের জন্য কোথাও গ্যাপ দিতে হবে, কোথাও লেখাটা বড় করতে হবে, কোথায় লেখাটা ছোট করতে হবে, সব কিছুর জন্যই কিন্তু HTML-এর ট্যাগের দরকার হয়। তাহলে HTML-এ নতুন লাইন শুরু করার ক্ষেত্রেও একটা ট্যাগের দরকার হয়, সেটাকে বলা হয় ব্রেক ট্যাগ বা সংক্ষেপে BR ট্যাগ। তাহলে BR ট্যাগের মাধ্যমে আমরা অনেকটা এন্টারের মতন কাজ করি। এন্টার প্রেস করলে যেমন নতুন লাইন শুরু হয়, ঠিক সেইভাবে BR ট্যাগ বা ব্রেক ট্যাগ দিলে সেখান থেকে নতুন একটা করে লাইন শুরু হয়। ধরা যাক একটা কবিতা লেখা রয়েছে, তাহলে কবিতা তোমরা জানো যে একটা নির্দিষ্ট ওয়ার্ডের পরে নতুন লাইন
শুরু হয়, অর্থাৎ ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখতে হয়। ধরো এই যে এইখানে একটা কবিতা রয়েছে, এটাকেই যদি আমি ডিসপ্লে করাতে চাই, এই কবিতার মতো করে ডিসপ্লে করাতে চাই, তাহলে এটা কি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কি ডিসপ্লে হবে? দেখে নিই আমরা আউটপুটে যে সেটা প্যারাগ্রাফ, তাহলে আমরা আউটপুটে সেটা দেখি যে যেভাবে কবিতাটা লেখা রয়েছে সেইভাবে সেটা ডিসপ্লে হচ্ছে কি না। অর্থাৎ আমি নোটপ্যাডে ঠিক যেভাবে লিখব, যে দুটো কবিতার লাইনের মাঝখানে কতটা গ্যাপ থাকবে, কোনো জায়গায় বড় গ্যাপ থাকবে, কোনো জায়গায় ছোট গ্যাপ থাকবে, ঠিক সেইভাবেই লেখাটা হচ্ছে কি না। আমরা এটা আউটপুটটা দেখে নিই কীভাবে কী হচ্ছে। আচ্ছা, আমরা আউটপুটে কিন্তু সেই রকম দেখাচ্ছে না। আউটপুটে দেখো সমস্ত লাইনগুলোকে একসঙ্গে জুড়ে দিয়েছে এবং পুরো স্ক্রিন জুড়ে একটা সেন্টেন্স তৈরি করে দিয়েছে। তাহলে আমরা যেভাবে নোটপ্যাডে লিখছি ঠিক সেভাবে কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি না। তাহলে এটা এক ধরনের অসুবিধা। এই অসুবিধাটা কি দূর করা যায় HTML-এ? হ্যাঁ, দূর করা যায়। আমরা যেভাবে আমরা নোটপ্যাডে লিখবো ঠিক সেইভাবেই আমরা ডিসপ্লেতে সমস্ত জিনিসটা দেখতে পাবো। সেটা কার মাধ্যমে দেখতে পাবো না, তার জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে প্রি ট্যাগ। সেই ট্যাগটার নাম হচ্ছে প্রি ট্যাগ, PRE, প্রি ট্যাগ। এইখানে দেখো একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছ, সেখানে প্রি ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং প্রি ট্যাগের মধ্যে এই যে কবিতাটা এটা লেখা রয়েছে। প্রি ট্যাগের মধ্যে এই কবিতাটা লেখা রয়েছে। প্রি ট্যাগ ব্যবহার করলে আমরা ঠিক যেভাবে নোটপ্যাডে লিখেছি ঠিক সেইভাবেই আউটপুটটা দেখতে পাবো। আচ্ছা, এবারে দেখো আমরা HTML ফাইলটা দেখতে পাচ্ছি, এখানে কবিতার লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা নোটপ্যাডে ঠিক যেভাবে আমরা লিখেছি, অর্থাৎ কবিতার লাইনগুলো যেখানে শেষ করা হয়েছে ঠিক সেইভাবে আমরা প্রতিটা পংক্তিতে কবিতার লাইনগুলো দেখতে পাচ্ছি। ও দুটো লাইনের মাঝখানে যতখানি ডিস্টেন্স আমরা রেখেছি ঠিক ততখানি ডিস্টেন্স রয়েছে, প্রতিটা ওয়ার্ডের মাঝেও ঠিক ততখানি করে গ্যাপ রয়েছে। তাহলে এগুলো কিন্তু প্রি ট্যাগের মাধ্যমেই আমরা করতে পারবো। প্রি ট্যাগের মাধ্যমেই আমরা এগুলো করতে পারবো। আচ্ছা, প্রি ট্যাগ। প্রি ট্যাগের অর্থ হলো প্রি ফরম্যাটেড ট্যাগ। প্রি ট্যাগের অর্থ হলো প্রি ফরম্যাটেড ট্যাগ। প্রি ফরম্যাটেড এর অর্থ হলো পূর্ব নির্ধারিত, অর্থাৎ আগে থেকেই যেটা স্থির করে রেখেছি। অর্থাৎ আমরা যখন নোটপ্যাডে লিখছি সেই সময় আমরা স্থির করে রেখেছি যে যেভাবে আমরা লিখছি নোটপ্যাডে সেইভাবেই আমরা আউটপুটটা দেখতে চাইছি। তো সেই ক্ষেত্রেই প্রি ট্যাগ ব্যবহার করা হবে। এক্ষেত্রে এই প্রি ট্যাগ ব্যবহার করলে ইউজার যতটা স্পেস চাইছে ঠিক ততটা স্পেসই সে পাবে। প্রতিটা অক্ষরের মাঝখানে ঠিক ততটা করে স্পেস থাকবে। যেখানে যেখানে সে লাইনটাকে শেষ করতে চাইছে ঠিক সেইভাবেই ডিসপ্লে দেখাবে। এবার আমরা অন্য একটা প্রোগ্রাম দেখে নিই, সেটা হচ্ছে HTML-এর হেডিং। আমরা HTML-এর যে প্রোগ্রাম আগেও করেছি সেখানেও আমরা হেডিং দেখেছি, তবে HTML-এ 6 ধরনের হেডিং থাকে। HTML-এ 6 ধরনের হেডিং থাকে। এটা অনেক সময় শর্ট প্রশ্নের মধ্যেও জিজ্ঞেস করে যে HTML-এর কত ধরনের হেডিং থাকে বা হেডিং সম্বন্ধে বিভিন্ন ছোট ছোট প্রশ্ন আসে। তো আমরা জেনে নিই যে HTML-এ 6 ধরনের হেডিং থাকে। H1, H2, H3, H4, H5, H6। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত 6 ধরনের হেডিং ট্যাগ HTML-এ পাওয়া যায়। HTML-এ 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে এবং সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, তারপরে হচ্ছে H2, H1-এর থেকে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H2, H2-র থেকে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H3, H3-র থেকে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H4, H4-এর থেকে আরেকটু ছোট হেডিং ট্যাগ হচ্ছে H5 এবং সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। তাহলে এবং দেখো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হেডিং ট্যাগের মধ্যে লেখা, সেগুলোই আমরা দেখতে পাচ্ছি। যেহেতু H1 ট্যাগের মধ্যে হেডিং 1 লেখা ছিল সেই জন্য হেডিং 1টা সবচেয়ে বড় আকারের দেখাচ্ছে এবং H6-এর মধ্যে যে হেডিং ট্যাগ লেখা ছিল অর্থাৎ হেডিং 6 যেটা লেখা ছিল সেটা সবচেয়ে ছোট দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা বিভিন্ন লিস্ট দেখে নেব। HTML-এ বিভিন্ন লিস্ট রয়েছে। মূলত HTML-এ 3 ধরনের লিস্ট রয়েছে, একটা যেমন আনঅর্ডার্ড লিস্ট, আরেকটা হচ্ছে অর্ডার্ড লিস্ট এবং আরেকটা হচ্ছে ডেসক্রিপটিভ লিস্ট। তো তোমাদের সিলেবাসে কিন্তু 2 ধরনের লিস্ট রয়েছে, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। আমরা এই HTML প্রোগ্রামে আনঅর্ডার্ড লিস্ট দেখতে পাচ্ছি। আনঅর্ডার্ড লিস্ট অর্থাৎ এখানে কোনো নাম্বার থাকবে না, এখানে লিস্ট দেখাচ্ছে। দেখো UL ট্যাগ, UL মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, ইউ মানে হচ্ছে আনঅর্ডার্ড আর এল মানে হচ্ছে লিস্ট। তাহলে আনঅর্ডার্ড লিস্ট এইভাবে দেখানো হচ্ছে। এটা একটা কন্টেনার ট্যাগ, সেই জন্য UL দিয়ে শুরু হয়েছে এবং /UL দিয়ে ট্যাগটা শেষ হয়েছে এবং প্রতিটার মাঝে দেখো LI রয়েছে। LI মানে হচ্ছে লিস্ট ট্যাগ। আচ্ছা, তাহলে সবার উপরে থাকবে UL এবং তার ভেতরে থাকবে লিস্ট ট্যাগ। এইখানে এই LI ট্যাগের মধ্যে যে টেক্সটগুলো লেখা রয়েছে কফি, টি, মিল্ক, সেগুলো আমরা দেখতে পাবো যে লিস্ট আকারে সেগুলো দেখাচ্ছে। তাহলে UL ট্যাগের মধ্যে
স্টার্টিং ইউএল এবং এন্ডিং ইউএলের মাঝখানে লিস্ট ট্যাগ লিখতে হবে। এলআই দিয়ে শুরু হবে এবং স্ল্যাশ এলআই দিয়ে শেষ হবে, এবং সেখানে যে সমস্ত টেক্সটগুলো লেখা হবে সেগুলো আমরা লিস্ট আকারে দেখতে পাবো। তাহলে আমরা আউটপুটটা দেখে নিই। এইচটিএমএলে যে আউটপুটটা দেখতে পাচ্ছি দেখো, আনঅর্ডার্ড এইচটিএমএল লিস্ট, এটা হচ্ছে হেডিং। আর তার ভেতরে দেখো তোমরা অনেকটা বুলেট আকারে, যেভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বুলেট ব্যবহার করি সেইভাবে দেখো গোলাকার চিহ্ন দেওয়া আছে, কফি টি মিল্ক, কফি টি মিল্ক, এইগুলো লিস্ট দেখাচ্ছে। পরপর 3টে লিস্ট আমরা দেখিয়েছি এখানে। তো এগুলো কি হিসেবে দেখাচ্ছে না, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকমভাবে বুলেট চিহ্ন দিয়ে ব্যবহার করি ঠিক সেইভাবেই এইখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এটাকেই বলা হয় আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার মানে হচ্ছে এখানে কোনো ক্রমিক সংখ্যা থাকবে না, অর্থাৎ 1 2 3 বা ABCD ইত্যাদি সংখ্যা থাকবে না, কোনো সংখ্যা ছাড়াই লিস্ট তৈরি হবে। তো সেটা কীরকম হয় না, আমরা দেখেছি মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে বুলেট ব্যবহার করা হয় ঠিক সেইভাবেই এটা ব্যবহার করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এটা আমরা ইউএল ট্যাগের মাধ্যমে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এইচটিএমএলে এবার আমরা পরের লিস্টটা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। এইচটিএমএলের অর্ডার্ড লিস্ট, আগের লিস্টটা দেখলাম আনঅর্ডার্ড লিস্ট, এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। সেই জন্য দেখো স্টার্টিং ট্যাগটা রয়েছে OL এবং এন্ডিং ট্যাগটা রয়েছে /OL। ও মানে অর্ডার্ড আর এল মানে হচ্ছে লিস্ট। ও মানে হচ্ছে অর্ডার্ড আর এল মানে হচ্ছে লিস্ট। এই OL এর ভেতরে দেখো লেখা রয়েছে এলআই, এলআই মানে হচ্ছে লিস্ট। তাহলে লিস্টের মধ্যে প্রতিটা আইটেম লিখতে হবে। তাহলে আমরা আনঅর্ডার্ড লিস্টে যে লেখাগুলো লিখেছিলাম কফি টি মিল্ক, সেই লেখাগুলোই আমরা এখানেও লিখব। তাহলে অর্ডার্ড লিস্ট মানে নাম্বার দিয়ে সেই লিস্টটাকে প্রকাশ করা হবে। তাহলে আমরা এইচটিএমএলে দেখে নিচ্ছি কিভাবে লিস্টটা প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অর্ডার্ড এইচটিএমএল লিস্ট, এটা হচ্ছে হেডিং ট্যাগের মধ্যে ছিল সেই জন্য এটা বড় আকারের দেখাচ্ছে। এবং ভেতরে দেখো 1 নম্বর হচ্ছে কফি, 2 নম্বর টি, 3 নম্বর মিল্ক, এইভাবে দেখাচ্ছে। 1 নম্বর কফি, 2 নম্বর টি, 3 নম্বর মিল্ক, এইভাবে দেখাচ্ছে। অর্থাৎ এটা কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করছে, সেই জন্য এটাকে বলা হয় অর্ডার্ড এইচটিএমএল লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার লিস্ট এই দুটো আমরা পড়লাম। এগুলোকেও বিভিন্নভাবে ফরম্যাট করা যায়, এগুলোকেও আমরা বিভিন্নভাবে আমাদের নিজের মতন করে পরিবর্তন করতে পারি। দেখো এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট দেখানো হচ্ছে। আনঅর্ডার্ড লিস্টে দেখানো হচ্ছে দেখো এই ইউএল দিয়েই আমরা আগে যেরকমভাবে শুরু করেছিলাম এখনও সেইভাবেই শুরু করছি, কিন্তু ওই তার সঙ্গে কিছু এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট যোগ করেছি, এক্সট্রা কিছু আমরা কিছু বৈশিষ্ট্য যোগ করেছি। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে দেখতে পাই বিভিন্ন ধরনের বুলেট দেখায়, কোনোটা ত্রিভুজ আকারের, কোনোটা চতুর্ভুজ আকারের, কোনোটা গোলাকার আকারের। ঠিক বুলেটটা একই রকমভাবে না দেখিয়ে এটারও আমরা বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডের মতো এইচটিএমএলের আনঅর্ডার্ড লিস্টে বিভিন্ন ধরনের বুলেট যোগ করতে গেলে এই ইউএলের সাথে আরও কিছু অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য যোগ করতে হবে। ইউএলের সঙ্গে আরও কিছু অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য যোগ করতে হবে। আমরা আগেই বলেছি যে একই ধরনের বুলেট ব্যবহার না করে বিভিন্ন ধরনের বুলেট আমরা ব্যবহার করতে পারি। সেইটার জন্য আমরা এখানে বিভিন্ন রকমের উদাহরণ নিয়েছি। তাহলে ইউএল ট্যাগটা শুরু হচ্ছে, প্রথমে লিখতে হবে ইউএল স্পেস দিয়ে স্টাইল ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে লিস্ট -স্টাইল -টাইপ DISC দিয়ে ডবল কোট শেষ করতে হবে। তো এইভাবে যেমনভাবে ট্যাগটা শেষ করে সেভাবে আমরা করব। তো আনঅর্ডার্ড লিস্টে এই বিশেষ অ্যাট্রিবিউটটা যোগ করার জন্য এখানে ডিস্ক টাইপের বুলেট দেখাবে। এই যে আমরা লিখেছি লিস্ট স্টাইল -টাইপ দিয়ে DISC মানে হচ্ছে ডিস্ক মানে হচ্ছে চাকতি। ইউএল ট্যাগের মধ্যে যেমন যেমন আমরা লিখেছিলাম ঠিক একই জিনিস থাকবে, কিন্তু শুধুমাত্র ইউএল ট্যাগটা না লিখে তার সঙ্গে কিছু অ্যাট্রিবিউট যোগ করে দিলেই আমাদের বুলেটটাও পাল্টে যাবে। আচ্ছা, এর পরেরটা দেখো সার্কেল প্যাটার্নের বুলেট যদি আমরা দেখতে চাই। আগেরটা ছিল কি নিডেড গোলাকার, মানে গোলটা পুরোপুরি কমপ্লিট ছিল। এবারে দেখো শুধুমাত্র একটা রিং আকারে রয়েছে, অর্থাৎ ভেতরটা কিন্তু ফাঁকা। তো এটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন, সেই জন্য ইউএল স্পেস দিয়ে স্টাইল ডবল কোটের মধ্যে একই রকমভাবে লিস্ট -স্টাইল -টাইপ দিয়ে সার্কেল যদি করি তাহলে দেখো পাশে যেরকম আমি ছবি এঁকে দিয়েছি ওই গোলাকার রিং আকারে এবং ভেতরটা ফাঁকা, ঠিক সেইভাবে বুলেটগুলো দেখাবে। এবার হচ্ছে স্কোয়ারটা কি, অর্থাৎ চৌকো আকারের যদি বুলেট আমরা দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে ওই স্টাইলটা আমাদের স্কোয়ার করে দিতে হবে। লিস্ট বর্গক্ষেত্রের আকারে এই বুলেটগুলো দেখতে পাবো। এবং সবশেষে দেখো
কোনো বুলেট ছাড়া যদি আমরা লিস্ট দেখাতে চাই তাহলে কি সেটা দেখাতে পারি? হ্যাঁ, সেটাও দেখাতে পারি। সেই জন্য আমরা করেছি কি, দিয়ে ইউএলের যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলটাকে আমরা নান করে দিয়েছি, NONE, নান করে দিয়েছি। নান কথার অর্থ হলো অর্থাৎ কিছু নয়, নান কথার অর্থ হলো কিছু নেই সেখানে, নান করে দিয়েছি। তাহলে এবার আমরা যদি HTML ফাইলটাকে যদি দেখাই, দেখো এক্সাম্পল ডিস্ক লেখা রয়েছে, সেটা দেখো একদম গোলাকার চাকতির আকারে দেখাচ্ছে কফি টি মিল্কটা। সার্কেলটা দেখো গোলাকার একটা রিংয়ের আকারে দেখাচ্ছে। স্কোয়ারের যে এক্সাম্পলটা আছে সেটা দেখো অনেকটা চতুর্ভুজের আকারে দেখাচ্ছে। এবং আনঅর্ডার্ড লিস্ট যেটা রয়েছে সেই বুলেটটায় সেখানে কোনো বুলেট নেই। আচ্ছা, মূলত এটাকেই HTML এর ডেসক্রিপটিভ লিস্ট বলা হয়, অর্থাৎ এখানে কোনো বুলেট থাকবে না, এখানে কোনো না বুলেট থাকবে না কোনো নাম্বারিং থাকবে, শুধুমাত্র এমনি দেখো লিস্ট আকারে লাইন বাই লাইন এগুলো লেখা হয়েছে। তাহলে এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট উইদাউট বুলেট। এবার আমরা অর্ডার লিস্টটাকে কীভাবে ফরম্যাট করতে পারি সেটা একটু দেখে নেই। OL স্পেস দিয়ে টাইপস ইকুয়ালস টু দিয়ে ডবল কোটের মধ্যে 1 যদি লিখি তাহলে 1 2 3 4 এইভাবে অর্ডারটা, এইভাবে নাম্বারিংটা শুরু হবে। আবার যদি দেখো OL স্পেস দিয়ে টাইপ ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে যদি ক্যাপিটাল A লিখি তাহলে ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C এইভাবে লিস্টটা হবে। অর্থাৎ এটা হচ্ছে আপার কেসের লিস্ট। আপার কেস মানে এখানে ABCD এগুলো সব বড় হাতের লেখা থাকবে, ক্যাপিটাল লেটারের লেখা হবে। এই ক্যাপিটাল লেটারের লেখাটাকে বলা হয় আপার কেস, আর ছোট হাতের লেখা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে লোয়ার কেস। তাহলে ঠিক একইভাবে OL স্পেস দিয়ে টাইপ ইকুয়ালস টু দিয়ে ডবল কোটের মধ্যে স্মল a যদি লিখি তাহলে সেক্ষেত্রে যে নাম্বারিংগুলো হবে সেগুলো সব ছোট হাতের হবে বা স্মল লেটারের হবে, অর্থাৎ সেখানে স্মল a, স্মল b, স্মল c এইভাবে আমরা লিস্টিংটা দেখতে পাবো। আর দেখো আমরা যদি রোমান অক্ষরে বা রোমান অ্যালফাবেটে যদি আমরা নাম্বারিং করতে চাই, আমরা অনেক সময় করি সিঙ্গেল I, ডবল I, ট্রিপল I, তারপরে 4, যেভাবে আমরা রোমান অক্ষরে লিখি ঠিক সেইভাবে যদি করতে চাই সেভাবেও আমরা করতে পারবো। সেখানেও একইভাবে লিখতে হবে OL স্পেস দিয়ে টাইপ ইকুয়ালস টুর মধ্যে ডবল কোটের মধ্যে স্মল I বা ক্যাপিটাল I যেটা খুশি দেব, যেটা দিয়ে আমরা দেখতে চাইবো সেটা দিয়েই এখানে উপস্থাপিত হবে। আমরা ব্রাউজারে সেইভাবেই লিস্টিংটা দেখতে পাবো। তাহলে এখানে দেখো ওপরেরটায় ক্যাপিটাল I দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল রোমান লেটার দিয়ে দেখানো হয়েছে, এবং নিচেরটায় স্মল রোমান লেটার দিয়ে দেখানো হয়েছে। তো এইভাবে একটা অর্ডার লিস্টকেও আমরা বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি, অর্থাৎ শুধুমাত্র এমনি জাস্ট OL না লিখে এই টাইপটা আমরা ব্যবহার করতে পারি। এতে আমাদের যে ওয়েব পেজটা সেটা দেখতে আরও বেশি সুন্দর হবে। তো এইভাবে বিভিন্ন ধরনের ফরম্যাটিং আমরা করতে পারি। আমরা দেখো আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখো প্রথমে নাম্বারস রয়েছে, নাম্বারসটা হচ্ছে হেডিং, এবং সেখানে দেখো কফি টি মিল্ক সেটা 1 2 3 আকারে লেখা রয়েছে। আবার আপার কেসের লেটারটা হচ্ছে একটা হেডিং, তার নিচে যে কফি টি মিল্ক এটা লেখা রয়েছে, এখানে ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C এইভাবে লেখা রয়েছে। আবার লোয়ার কেসের লেটারটায় সেখানে কফি টি মিল্ক এটা স্মল a, স্মল b, স্মল c এইভাবে লেখা রয়েছে। ঠিক সেইভাবে নিচে দেখো আপার কেস রোমান নাম্বারস এবং লোয়ার কেস রোমান নাম্বারসও দেওয়া রয়েছে। তাহলে এইভাবে আমরা অর্ডার লিস্টটাকে বিভিন্নভাবে আমরা সেটাকে ফরম্যাটিং করতে পারি, তার আরও সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এবার দেখো আমরা অর্ডার লিস্টটাকে তার যে কাউন্টিং প্রসেস সেটাকে আমরা চেঞ্জ করে দিতে চাইছি, সেটাকে আমরা পরিবর্তন করে দিতে চাইছি। যেমন সবসময় আমরা দেখি যে লিস্ট 1 2 3 এইভাবে শুরু হচ্ছে, কিন্তু এমন তো হতেই পারে যে হঠাৎ করে লিস্টটা 50 থেকে শুরু হলো, লিস্টটা 100 থেকে শুরু হলো, কিংবা 200 থেকে শুরু হলো। এরকম তো হতেই পারে যে লিস্টটা মাঝখান থেকে কোনো একটা নাম্বার থেকে শুরু করতে হচ্ছে। তো তখন আমরা কিভাবে করব? তখনও এই লিস্টের যে কাউন্টিং সেটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। যে স্টার্টিং পয়েন্ট, লিস্টের যে স্টার্টিং পয়েন্ট সেটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ দেখো এখানে দেখানো হচ্ছে একটা কোডিং, OL স্পেস দিয়ে স্টার্ট ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে 50। যেই আমরা এটা লিখব এই লিস্টটা 50 51 52 এইভাবে শুরু হয়ে যাবে। অর্থাৎ লিস্টটাকে আমরা কোন নাম্বার থেকে শুরু করতে চাইছি সেটাও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের যে ট্যাগটা লিখব সেটা হচ্ছে OL স্পেস দিয়ে স্টার্ট ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে 50। এই 50-এর জায়গায় তোমরা 100 200 300 যা খুশি লিখতে পারো।
আর এইটা সাধারণত OL অর্থাৎ অর্ডার লিস্টের ক্ষেত্রেই করা হয়, কারণ আনঅর্ডার লিস্টে তো নাম্বার থাকে না, সেই জন্য কাউন্টিং পরিবর্তন করার কোনো দরকার পড়ে না। এবার আমরা HTML-টা দেখতে পাচ্ছি, HTML যে আউটপুটটা দেখো, কন্ট্রোল লিস্ট কাউন্টিং, এটা হচ্ছে হেডিং, এটা কিন্তু অরিজিনাল লিস্টের মধ্যে নয়। এবার দেখো 50-এ হচ্ছে কফি, 51-এ হচ্ছে টি এবং 52-এ হচ্ছে মিল্ক। তাহলে দেখো লিস্টটা 50 থেকে শুরু হয়ে গেছে, 50-এ হচ্ছে কফি, 51-এ টি এবং 52-এ মিল্ক। তাহলে এইভাবে আমরা HTML-এর বিভিন্ন ধরনের ট্যাগ লিখতে পারি। আমরা কয়েকটি মাত্র উদাহরণ সহযোগে দেখালাম, এরপরে আরও আমরা বিভিন্ন ট্যাগ আমরা দেখাবো। তো আজকে এইটুকুই।